সকাল দুপুর কিংবা রাত প্রতি বেলায় খাবারের টেবিলে মাংস। অবস্থা এমন যে মাংস দেখলেই বিরক্তি চলে আসে। কোরবানির ঈদের পর প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়েন অনেকেই। ফ্রিজ দখলে নেয় গরু কিংবা খাসি। মাংস নিয়ে সুখের এই বিড়ম্বনার স্থায়িত্ব কিন্তু খুব বেশি নয়। এরপর অনেককে গরু কিংবা খাসির মাংস খেতে পরের বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। এই অবস্থা যে গুটি কয়েক মানুষের তা নয়, বরং বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার তথ্য মতে গোটা বাংলাদেশেরই চিত্র। বর্তমান বিশ্বে 189 দেশের মধ্যে মাথাপিছু মাংস খাওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান 186তম। তাহলেই ভাবুন মাংস খাওয়ার বিচারে কতটা পিছিয়ে আমরা। প্রোটিনের প্রধান উৎস মাংস খাওয়ায় যেখানে এতটা পিছিয়ে বাংলাদেশ, সেখানে প্রোটিনের ঘাটতি পূরণ হচ্ছে কিভাবে? টিভিএস এক্সপ্লেইনারে চলুন সেটাই জেনে আসা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর গাইডলাইন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে কমপক্ষে 50 থেকে 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গৃহস্থালী আয় ব্যয় জরিপ HIES এর 2022 সালের তথ্য বলছে, দৈনিক গড়ে 72.5 গ্রাম প্রোটিন গ্রহণ করছে দেশের মানুষ। এই তথ্য দেখে যে কেউই বলবে দেশের পুষ্টি পরিস্থিতি খুবই ভালো, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কেননা বিশ্ব জনসংখ্যা পর্যালোচনার হিসাব বলছে বাংলাদেশে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বছরে গড়ে মাত্র 4.35 কেজি মাংস খায়, অর্থাৎ দৈনিক মাত্র 12 গ্রামেরও কম। গত 2 দশকে বাংলাদেশে আয় বেড়েছে, দারিদ্র্য কমেছে এবং অর্থনীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। খাদ্য তালিকাতেও বৈচিত্র্য এসেছে, কিন্তু এরপরও কেন মাংস খাওয়ার পরিমাণ বাড়ছে না? এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদের ভাষ্য, দেশের মানুষের আয় বেড়েছে, কিন্তু একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন খরচ বেড়েছে। ফলে এসব খাতেই চলে যাচ্ছে আয়ের বর্ধিত অংশ। কারণ মূল্যস্ফীতি বাড়লে মানুষ খাওয়া বন্ধ করতে পারে না, তাই তারা মাংস খাওয়া কমিয়ে দেয়। মাংস খাওয়ার আন্তর্জাতিক মানদণ্ডও বলছে সে কথাই। পাকিস্তানিরা যেখানে বছরে গড়ে 21.1 কেজি, নেপালিরা 16.79 কেজি ও ভারতীয়রা 6.63 কেজি মাংস খায়, সেখানে বাংলাদেশিরা মাংস খায় মাত্র 4.35 কেজি। তাহলে জরিপে কিভাবে প্রোটিন ঘাটতির হিসেব মিলাচ্ছে বাংলাদেশ? প্রোটিনের হিসেব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক বলেন, সরকারি জরিপে মোট কত গ্রাম প্রোটিন খাওয়া হচ্ছে তা হিসাব করা হলেও সেটি ভাত না মাংস বা ডিম থেকে এসেছে আলাদা করে দেখা হয় না। ফলে প্রকৃত পুষ্টিচিত্র আড়ালেই থেকে যায়। HIES এর তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি গড়ে প্রতিদিন 328.9 গ্রাম চাল খায়, যেখানে ক্যালোরির পাশাপাশি প্রায় 7 থেকে 7.5% প্রোটিন থাকে। এই হিসাবে শুধু ভাত থেকে গড়ে প্রায় 23 থেকে 24.6 গ্রাম প্রোটিন খায় বাংলাদেশিরা, অর্থাৎ মোট প্রোটিনের 1/3 আসে ভাত থেকে। এছাড়া গড়ে প্রায় 17.1 গ্রাম ডাল ও 12.7 গ্রাম ডিম ও 34.1 গ্রাম দুধ ও দুগ্ধজাত পণ্য থেকে প্রোটিন গ্রহণ করে বাংলাদেশিরা। কিন্তু নিম্ন আয়ের পরিবারগুলোতে সেই প্রোটিনের 55 থেকে 60% আসে ভাত ও অন্যান্য শস্য থেকে। আর সমস্যাটা এখানেই, কেননা বিশেষজ্ঞদের মতে সব ধরনের প্রোটিনের পুষ্টিমান সমান নয়। মাংস, মাছ, ডিম ও দুধে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি গঠন ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে শস্যজাত প্রোটিনে এসব প্রয়োজনীয় উপাদান অনেক কম থাকে, তাই কাগজে কলমে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলেও পুষ্টি ঘাটতি থেকেই যায়। ফলে মূল্যস্ফীতি বাড়লে অনেক পরিবারই প্রথমে তাদের খাদ্য তালিকা থেকে মাংস, মাছ ও ডিম, দুধের পরিমাণ কমিয়ে দেয়, যা তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। বাংলাদেশের প্রাণীজ প্রোটিন গ্রহণে পিছিয়ে পড়ার পেছনে বেশ কিছু সমস্যা রয়েছে। অনেকে লাল মাংস ক্ষতিকারক বলে এড়িয়ে চলার চেষ্টা করেন। অনেক সময় মাংস উৎপাদনেও অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অস্বাস্থ্যকরভাবে গরু মোটাজাতকরণ করা হয়, যা প্রোটিনের চাহিদা মেটানোর পরিবর্তে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে। বাংলাদেশের রান্নার সংস্কৃতিতেও সমস্যা রয়েছে। মাংসে অতিরিক্ত তেল ও মশলা ব্যবহার করলে খাবারের উপকারিতা কমে যায়।
ফলে অপুষ্টি থেকে গেলেও স্থূলতা বাড়িয়ে দেয়। তাই শুধু প্রোটিনের পরিমাণ নয়, মান নিয়েও প্রশ্ন আছে অনেক বিশেষজ্ঞদের।